সকলকে নমস্কার জানিয়ে আমি আজকের ভিডিও স্টার্ট করছি। গতকাল 9-10 এর যারা ইন্টারভিউতে কল পেয়েছেন ভেরিফিকেশনের জন্য তাদের লিস্ট পাবলিশড হয়েছে এবং সেই কারণেই তখনই আমার মনে হয়েছিল যে আমার একটা ভিডিও করলে হয়তো আপনাদের ইন্টারভিউয়ের আগে খানিকটা সুবিধে হলেও হতে পারে। এবার এই ভিডিও করার আগে আমি জাস্ট একটা ডিসক্লেমার দিতে চাই যে আপনারা কেউ যেন এটাকে আমার আত্মপ্রচার বা অহংকার বলে ভাববেন না। কারণ আমার মনে হয়েছে যে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু বুঝেছি বা যেটুকু জেনেছি সেইটুকু যদি সকলের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে হয়তো আপনাদের আগামীতে ইন্টারভিউ দেওয়াটা খানিকটা হলেও সহজ হবে বা আপনারা খানিকটা হলেও বুঝতে পারবেন যে কোন কোন দিকগুলোতে নজর রাখলে আপনাদের ইন্টারভিউয়ে ভালো মার্কস আসতে পারে। কারণ আমি অতীতে যে পরীক্ষাগুলো দিয়েছি, যে সরকারি চাকরির পরীক্ষাগুলো দিয়েছি, যেগুলোতে আমি বেশ খানিকটা এগিয়েছি, উত্তীর্ণ হয়েছি, সেই ইন্টারভিউতে আমি যে মার্কসগুলো পেয়েছিলাম সেগুলো হয়তো খানিকটা আমাকে তৃপ্তি দিয়েছে। কারণ আমার মনে হয়েছে যে পার্সোনালিটি টেস্টে আমার খানিকটা কি বলবো, দক্ষতা হয়তো এসেছে এবং আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি যে কেমন করে একটা ইন্টারভিউ দেওয়া উচিত। গত 2016 এসএলএসটিতে ইন্টারভিউতে 10-এর মধ্যে আমার মার্কস ছিল 8.66। এটা বলার একটাই মাত্র কারণ যে আমার মনে হয়েছে যে আমি এমনভাবে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছি যেটা হয়তো খানিকটা হলেও আমার পক্ষে সহায়ক হয়েছে। তো এই কথাটা বলার একটাই কারণ যে আমি আবার বলছি, আমি কিন্তু আত্মপ্রচারের জন্য কথাটা বলছি না। আমার মনে হচ্ছে যে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি থেকে নিজে যেটুকু শিখেছি সেইটুকু যাতে আপনারা জানতে পারেন বা পরবর্তী ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। এবং এখানে আরেকটা কথা মনে করিয়ে দিই, আমি যে ধরনের ইন্টারভিউ দিতে অভ্যস্ত বা যেগুলো আমি দিয়ে এসেছি সেগুলো কিন্তু সবটাই শিক্ষকতার জন্য যে পার্সোনালিটি টেস্ট হয় সেইটাই। অন্য কোনো রকম চাকরিতে কীরকম ইন্টারভিউ হয় সেটা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। কাজেই এটাকে একমাত্র এবং একদম স্পেসিফিক্যালি এই প্রফেশনের জন্যই আপনারা নেবেন। অন্য কোনো প্রফেশনে কিছু বলার মতো যোগ্যতা আমার নেই। আমি সেটা বলতেও চাই না। এটা আমি প্রথমেই পরিষ্কার করে দিতে চাই। তো যেটা আমি এক্ষেত্রে বলতে চাই সেটা হচ্ছে, প্রথমেই আমি আমার ইন্টারভিউয়ের আগেও আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল সার্চ করে দেখছিলাম যে কীরকমভাবে ইন্টারভিউ দিতে বলা হচ্ছে বা কেমন করে বডি ল্যাঙ্গুয়েজ, কেমন করে কোয়েশ্চেন আনসার দিতে হবে সেইগুলো সম্পর্কে বিভিন্ন রকম সাজেশান দেওয়া হয়েছে। তো আমি খুব ক্ষমা প্রার্থী হয়ে এই কথাটা বলছি, বেশিরভাগ চ্যানেলের সঙ্গেই আমি একদমই একমত হতে পারিনি। কেন পারিনি সেটাও আমি অবশ্যই ব্যাখ্যা করব। প্রথমেই বলি, আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই ইন্টারভিউগুলো হয় খুব জব স্পেসিফিক, মানে আপনার অ্যাপটিটিউড, আপনার পার্সোনালিটি সেই জবের জন্য কতখানি অ্যাপ্ট, কতখানি অ্যাপ্রোপ্রিয়েট সেইগুলো যাচাই করার জন্যই কিন্তু ইন্টারভিউ হয়। কাজেই একটা কর্পোরেট ইন্টারভিউ যেরকম হবে, একটা টিচিং জবের জন্য, টিচিং প্রফেশনের জন্য কিন্তু আমার মনে হয় যে ইন্টারভিউ হবে, দুটোর আউটলুকের মধ্যে, দুটোর প্রেজেন্টেশনের মধ্যে অনেকখানি পার্থক্য থাকে। সেই জন্য আমি একটা কথা বারবার বলি, যেটা আমার মনে হয়েছে বহু ইউটিউব ভিডিওতে, যাতে অনেক সেগুলো হয়তো অনেক চালু চ্যানেল, সেগুলো অনেক সাবস্ক্রাইবার আছে, অনেক লাইক, কমেন্টস, ভিউজ হয়, কিন্তু একটা কথা বারবার করে তারা হয়তো বলতে ভুলে যান। এটা হয়তো তাদের বলার ভুল। মানে আমি বলছি না তারা ভুল বলেন, এতখানি বলার মতো ধৃষ্টতা আমার নেই। কিন্তু এখানে একটা কথা আমি বলছি, আপনারা যখন ঢুকবেন তখন এই আমি কোন দিক দিয়ে ঢুকবো, কোন দিকে আমি পিঠ করে হাঁটবো না, কীরকম আমি ভাবে তাকাবো, এত কথা আপনারা ভাববেন না। কারণ যত বেশি আপনারা নিজে যেরকম নন, আপনি যদি নিজেকে সেই মুহূর্তে সেই রকম প্রেজেন্ট করতে চান, তাহলে কিন্তু আপনি এতটাই কনশাস হয়ে যাবেন যে আপনি কি বলতে চাইছেন বা কি ভাবছেন সেটার মধ্যে একটা প্রচণ্ডভাবে আর্টিফিশিয়াল বা কৃত্রিমতা চলে আসবে। সেইটা এলে সেটা কিন্তু আপনার প্রেজেন্টেশনের ওপরও প্রচণ্ড একটা ছাপ ফেলবে। কাজেই এমন কোনো ইমেজ নিজের ক্রিয়েট করতে চাইবেন না যেটা আপনি নন, প্রথম কথা। তো আপনি যখন ইন্টারভিউতে ঢুকবেন, প্রথম সবথেকে জরুরি যেটা, আমরা সবসময় যে কথাটায় বিশ্বাস করি প্রত্যেকেই, সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। প্রথম ইমপ্রেশন আপনি একবারই তৈরি করতে পারবেন, সেটার কিন্তু দ্বিতীয় আর সুযোগ পাওয়া যাবে না। কাজেই পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ জামাকাপড় পরে যাবেন, যেটাতে আমাদের শালীনতা, আমাদের রুচিবোধ প্রকাশিত হয়। আমি আবার বলছি, এটা আমি আমার প্রফেশনের ক্ষেত্রে বলছি।
এত অনেকেই দেখছি প্রশ্ন করছেন যে আমি এই রকম জুতো পরবো কিনা, আমি শাড়ি পরবো না সালোয়ার পরবো, আমি এই রকম জামা পরবো কিনা, এই কালার পরবো কিনা। এত কনশাস হওয়ার কোনো প্রয়োজন নেই, এত রকম ভাবারও কোনো প্রয়োজন নেই। আপনি যেমন ইন্টারভিউ দিতে যাচ্ছেন একটা চকচকে চুমকি বসানো জামা পরে যাবেন না, আবার নিশ্চয়ই টিচিং প্রফেশনে যাচ্ছেন মানেই যে আপনাকে একেবারে একটা ম্যাড়ম্যাড়ে সাদা সুতির শাড়ি পরে যেতে হবে, সেই চিন্তাভাবনাটাও কিন্তু একদম ব্যাকডেটেড হয়ে গেছে। কাজেই টিচার মানেই যে ওই রকম একটা মানুষ যার জাগতিক বিষয়ে কোনো রকম ইন্টারেস্ট নেই, কোনো রকম উৎসাহ নেই, সেটা কিন্তু নয়। আমরা সেই জায়গাটা থেকে অনেকখানি আগে চলে এসেছি, অনেকখানি এগিয়ে এসেছি। সেই জন্য এমন পোশাক বাছুন যে পোশাকটা রুচিসম্মত, শালীন এবং যে পোশাকটা পরলে আপনাকে সভ্য, ভদ্র এবং প্রেজেন্টেবল মনে হয়, এইটুকুই যথেষ্ট। ২ নম্বর কথা হচ্ছে, আপনারা যখন ইন্টারভিউ রুমে ঢুকবেন তখন হাতে কোনো রকম, যদি সম্ভব হয়, ফাইল বা ব্যাগপত্র এগুলো রাখবেন না। তাতে কি হয়, আপনি যখন ইন্টারভিউ রুমে ঢুকবেন তখন ওগুলো কোথায় রাখবো, কোথায় নিয়ে বসবো, এগুলো নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। কাজেই ওই জিনিসগুলো যদি সম্ভব হয় ঘরের বাইরে রেখে আসুন। এবং এই ইন্টারভিউতেও আমার যখন ৯ তারিখে ইন্টারভিউ ছিল, সেটা যখন আমি দিতে গেছিলাম, আমাদের আগে থেকেই বলা হয়েছিল ব্যাগটা বাইরে রেখে যেতে, এবং আলটিমেটলি সেটাতে আমার মনে হয় সুবিধেই হয়েছে। যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করবেন অবশ্যই ব্যাগ ছাড়া ঢুকতে চেষ্টা করবেন। যদি মনে হয় যে ব্যাগ নিয়েই ঢুকতে হচ্ছে বা ওনারা অ্যালাউ করছেন বা বাইরে রাখার মতো কোনো জায়গা নেই, তাহলে পাশে যে চেয়ারটা থাকে সেই চেয়ারটাতে ব্যাগটা রাখবেন। এবং অথবা যদি চেয়ার না থাকে তাহলে মাটিতে পায়ের কাছে নামিয়ে রাখবেন, কিন্তু কোনো অবস্থাতেই ব্যাগটা কোলের ওপর রাখবেন না বা হাতের নিচে রাখবেন না, তাহলে কিন্তু আপনার যে ফ্রি মুভমেন্ট সেটা ভীষণ রকম অ্যাফেক্টেড হবে। আপনি যখন রুমে ঢুকছেন অবশ্যই আমরা জানি যে এখানে সম্ভাষণ জানিয়েই ঢোকা উচিত। কাজেই আপনি তো অনুমতি নিয়ে ঢুকছেন, আপনি অনুমতি নিয়ে বসছেন, কিন্তু সেই অনুমতি নেওয়ার যে ধরনটা সেটা যেন নাটকীয় না হয়। আপনি সাধারণ কার্টসি নিয়ে যেভাবে কথা বলেন সেইভাবেই বলবেন। আর শুধুমাত্র অনুমতি নেওয়ার ক্ষেত্রেই না, অনুমতি নিচ্ছেন বলেই এই না যে আপনি তাদের থেকে ভীষণ রকম ইনফিরিয়ার, সেই ধারণাটা মনের মধ্যে রাখবেন না। আপনি জানবেন যে আপনি এমন কারুর সামনে আছেন যিনি গুণীর কদর করতে জানেন। যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তারা কিন্তু প্রত্যেকেই এই রকম। কাজেই তাদের সঙ্গে খুব সহজ সাবলীলভাবে কথা বলবেন। নিজের হাত মানে চেয়ারের হাতলের ওপর রাখবেন না, হাত দুটো সোজা নিচে রাখবেন। হাত জড়ো করে থাকা বা হাত মুঠো করে থাকা, এগুলো সাধারণত খারাপ ইমপ্রেশন ক্রিয়েট করে। কিন্তু আবার বলছি, এমন কোনো কিছু করার দরকার নেই যেটা নিজের ওপর চাপিয়ে দেওয়া হয় বা যেটা করতে আপনি স্বচ্ছন্দ নন, সেই রকম কোনো কিছু করবেন না। তৃতীয় কথা হচ্ছে, আপনি যে বিষয়টা ইন্টারভিউয়ারদের সামনে ডেমো দিতে চাইছেন সেই বিষয়টা সম্পর্কে যেন অবশ্যই একটা প্রচণ্ড স্বচ্ছ ধারণা থাকে, স্বচ্ছ এবং গভীর ধারণা। কারণ আপনি একটা কথা সবসময় খেয়াল রাখবেন যে আপনি ওখানে যাচ্ছেন এমন একজন মানুষ হিসেবে, এমন একজন মানুষের প্রতিনিধি হিসেবে যিনি নিজে কতটা জানেন সেটা যেমন ইম্পর্ট্যান্ট, তার থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কতটা জানাতে পারেন। মানে আপনি আপনার বক্তব্যটা কিভাবে উপস্থাপন করছেন, কতটা বোধগম্যভাবে, কতটা সহজভাবে বোঝাতে চাইছেন, সেটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। মানে ইন্টারভিউতে আপনি যখন ডেমো ক্লাস নেবেন, এই নয় যে আপনি কতটা কঠিন কঠিন জিনিস কত রকমভাবে বলতে পারছেন, একদমই তা নয়। বরং সবথেকে বড় কথা হচ্ছে আপনি কতটা সহজবোধ্যভাবে, সহজ করে ছাত্রদের সামনে বিষয়টা উপস্থাপন করবেন এবং তাদের মনে একটা সম্যক ধারণা জন্মাতে চেষ্টা করবেন যে আপনি যে বিষয়টা পড়াচ্ছেন সেইটা তারা বুঝতে পারছে। এইটাই হচ্ছে সবথেকে বড় একটা এম ডেমো ক্লাসের। কাজেই অতি নাটকীয়ভাবে আজকের পাঠ আমি তোমরা সকলে ভালো আছো তো, গুড মর্নিং, আজকের দিনটা খুব সুন্দর, এই এত রকম নাটকীয়ভাবে কোনো রকম ডেমো ক্লাস আমার মনে হয় শুরু না করাটাই ভালো। কারণ আমাদের সামনে যারা বসে আছেন ইন্টারভিউ নিতে, তারা না আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, তারা আমাদের থেকে অনেক বেশি পোড় খাওয়া। আপনি যে মুহূর্তে অতি নাটকীয়ভাবে নিজেকে প্রেজেন্ট করতে যাবেন যেটা আপনি নন, ওনারা কিন্তু খুব সহজেই সেটা ধরে ফেলবেন। কাজেই নিজেকে খুব বেশি চালাক ভাবলে কিন্তু আলটিমেটলি নিজেরই ক্ষতি হবে। আপনারা মানে এটুকু বিশ্বাস রাখুন, ওনারা জানেন যে অ্যাকচুয়াল মানে প্র্যাকটিক্যাল ক্লাসে কীরকমভাবে একজন টিচার পড়াতে পারেন। কাজেই আপনি যেভাবে পড়াবেন সেইভাবেই একদম পড়াবেন। এই নয় যে আপনাকে কোনো রকম নাটক করে বা যেটা হয় না অ্যাকচুয়ালি সেই রকম করে পড়াচ্ছেন, সেটার কোনো প্রয়োজন নেই। তো যে বিষয়টা নিয়ে আপনি ডেমো দেবেন সেই বিষয়টা
যতখানি সম্ভব সহজ সরল করে ছাত্রদের বোঝার মতন করে আপনি যে ক্লাসের জন্য পড়াচ্ছেন সেই ক্লাসের উপযোগী এমনভাবে ডেমো প্রিপেয়ার করবেন। এবার আমি একবারও বলছি না যে আপনি 11-12 বা 9-10 কোনো ডেমো তৈরি করছেন মানে শুধুমাত্র 9-10 জ্ঞানটুকুই যথেষ্ট। যেটা আমি বলতে চাইছি সেটা শুধুমাত্র ডেমো ক্লাসের মধ্যে সীমাবদ্ধ। আপনাকে যখন সেই ডেমোর ওপর বিভিন্ন কোয়েশ্চেন করা হবে তখন কিন্তু আপনাকে সেই একই টপিকের ওপর আরও ইনডেপথ কোয়েশ্চেন করা হবে, যেটা হয়তো 9-10 যে টপিকটা আছে সেটা হয়তো আরও অনেক বেশি ডিটেলে গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে আছে। কাজে আপনি সেই টপিকটাকে খুব গভীরভাবে বুঝে যাবেন এবং এমন জিনিসের ডেমো তৈরি করবেন, এমন বিষয়ের উপর ডেমো তৈরি করবেন যেটা সম্পর্কে সমস্ত দিক থেকে প্রশ্ন করলে, যেমনই প্রশ্ন করা হোক না কেন, মাস্টার ডিগ্রি অবধি যে কোনো লেভেলের কোয়েশ্চেন করা হোক না কেন, সেটা যেন আপনি উত্তর দিতে পারেন, এমন করেই আপনি ডেমোটা তৈরি করবেন। তারপরের কথা যেটা বলা সেটা হচ্ছে বোর্ড ওয়ার্ক যখন করবেন, আমি দেখলাম অনেক ভিডিওতে বলা আছে হরাইজন্টালি মুছবেন না, ভার্টিক্যালি মুছবেন, ছাত্রদের দিকে একেবারে পিছন ঘুরে মুছবেন না, ডান হাতে মুছবেন না, বাঁ হাতে মুছবেন না, এরকম হাজার একটা কি বলবো ফর্দ টাইপ দেওয়া আছে। এবার এই ফর্দ যদি আপনি মুখস্থ রেখে ওখানে কাজ করতে যান, আপনার সাবলীল ডেমোটা কিন্তু ভীষণ রকমভাবে প্রভাবিত হবে। কাজেই এত কিছু ভাববেন না, আপনাকে শুধু এটাই ভাবতে হবে যে আপনি বোর্ড ওয়ার্ক এমনভাবে করবেন যাতে আপনার ক্লাস এটা যেন বুঝতে না পারে যে আপনি পিছন ঘুরে আছেন, আপনি তাদেরকে দেখতে পাচ্ছেন না বা আপনার সঙ্গে তাদের সেই মুহূর্তে ইন্টারাকশন হচ্ছে না। বোর্ড ওয়ার্ক করতে করতে আপনি তাদের সঙ্গে ইন্টারাক্ট করুন, যাতে তারা বুঝতে পারে যে হ্যাঁ, আপনি যদিও বোর্ডে লিখছেন কিন্তু আপনার সমস্ত অ্যাটেনশন কিন্তু স্টুডেন্টের দিকেই আছে। আপনি ভার্টিক্যালি মুছলেন কি হরাইজন্টালি মুছলেন তাতে বিশ্বাস করুন কারুর কিচ্ছু যায় আসে না। যেটাতে যায় আসে সেটা হচ্ছে আপনি কিন্তু বোর্ডে কোনো রকম ভুলভাল বানান লিখবেন না এবং কোনো রকম ভীষণ খারাপ হাতের লেখায় লিখবেন না। মানে এটা নয় যে আপনার হাতের লেখা ভীষণ সুন্দর হতে হবে বা হাতের লেখার সৌন্দর্যের ওপর আপনার কোয়ালিটি, টিচারের কোয়ালিটি ডিপেন্ড করছে সেটা নয়, কিন্তু হাতের লেখা যেন বোধগম্য হয় এমন করে বোর্ডে লিখবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে বোর্ড মুছে আসবেন। আবার বলছি, আমি আমার ভিডিওটাতে রিপিট করেছি আগেও এবং এখনও বলছি যে সুন্দর করে বোর্ডে যেটুকু লিখলেন পয়েন্ট ওয়াইজ লিখবেন, যে পয়েন্টগুলো লিখলে আপনারও যেমন সেই বিষয়টা কেমনভাবে পড়াবেন সেটা বুঝতে সুবিধা হবে, সেটা মেমোরাইজ করতে সুবিধা হবে, সেটা মনে করতে সুবিধা হবে, ঠিক একই রকমভাবে পয়েন্ট ওয়াইজ লিখলে কি হয়, ছাত্রদেরও বুঝতে সুবিধা হয় যে কোন বিষয়গুলোর ওপর তারা বেশি গুরুত্ব দিয়ে পড়বে। কারণ বোর্ডে খুব বেশি লিখে সময় নষ্ট করার মতো আমাদের অবস্থাও থাকবে না এবং অত কিছু লেখার মতো জায়গাও থাকবে না। অনেকে কোয়েশ্চেন করেছেন কি যে ব্ল্যাকবোর্ড থাকবে না হোয়াইট বোর্ড থাকবে। বেশিরভাগ স্কুলে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ সরকারি স্কুলে কিন্তু ব্ল্যাকবোর্ডই আছে। ব্ল্যাকবোর্ড চক মানে একদম ট্র্যাডিশনাল বোর্ড যেরকম হয় সেই বোর্ড এবং সেই সাইজ, মানে এমন কিছু বড় সাইজ তো সেই বোর্ডের নয়। কাজেই আপনাকে যখন ডেমো দিতে হবে সেই বোর্ডেই লিখতে হবে। এমন বিরাট কিছু লেখার চেষ্টা করবেন না যাতে আপনার বোর্ডে ধরছে না অথবা লিখতে লিখতে আপনার ডেমো দেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু করবেন না। তো এই গেল হচ্ছে বোর্ড ওয়ার্কের কথা। তারপর তো বললাম আপনারা বোর্ড মুছে এসে যখন আপনাদের বসতে বলা হবে ইন্টারভিউয়ের জন্য, তখন আপনারা ডেমো ক্লাসের শেষে ইন্টারভিউয়ারের সামনে বসবেন এবং এমন কোনো টেনশন বা এমন কোনো অ্যারোগেন্স বা এমন কোনো অতি বিনয় মুখে রাখবেন না যেটাতে তাদের মনে কোনো বিরূপ প্রভাব পড়ে। খুব সাবলীলভাবে থাকবেন, মুখে হাসি নিয়ে থাকবেন, কারণ আমাদের মুখটাই তো আমাদের মনের আয়না। সেখানে আমাদের অতি নাটকীয়তা করে নিজেকে অন্যভাবে রিপ্রেজেন্ট করার কোনো জায়গা নেই। প্রত্যেকের দিকে আই কন্ট্যাক্ট রেখে কথা বলবেন এবং যদি মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর আমি জানি না, পরিষ্কার বলবেন যে এটা আমার জানা নেই বা আমি এটা এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। মনে করতে পারছি না বা জানা নেই বলার মধ্যে কোনো লজ্জা নেই, কিন্তু আমি জানি না কিন্তু সেটাকে আমি মেকআপ দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু ভীষণ কি বলবো কঠিন একটা কাজ, যে কাজটা করে পার পাওয়া খুব মুশকিল। সেই জন্য কোনো রকম ভান করবেন না। যদি মনে হয় জানি না, সময় নষ্ট করার চেয়ে সরাসরি তাদের জানিয়ে দেওয়া ভালো যে আমি এই বিষয়টা আমার ঠিক জানা নেই। আর আপনি যখন ইন্টারভিউ দেবেন আপনি বুঝতে পারবেন ওনারা আপনাকে কিছু হিন্ট থ্রো করবেন যে কোন বিষয় নিয়ে বা কোন টপিক নিয়ে আপনি কথা বলতে বা প্রশ্নের উত্তর দিতে স্বচ্ছন্দ। আপনি সেই জায়গাটা কিন্তু আপনাকে ক্যাচ করতে হবে এবং আপনি যেভাবে ইন্টারভিউয়ারদের
ওই হিন্টগুলোকে ধরতে পারবেন এবং নিজের কথার মাধ্যমে নিজের কমফর্ট জোনে তাদেরকে নিয়ে যেতে পারবেন, ততই কিন্তু আপনার ইন্টারভিউ ভালো হবে। আপনাকে, হ্যাঁ, প্রত্যেকেরই থাকে যে আমার কোনো একটা টপিকের পার্টিকুলার কোনো অংশ আমি বেশি ভালো করে বোঝাতে পারি বা সেই জিনিসটার উপর আমার বেশি আয়ত্ত আছে। তো সেই দিকেই কিন্তু আপনারা আপনাদের আলোচনাটাকে নিয়ে যেতে চেষ্টা করবেন সাবলীলভাবে, আবার বলছি জোর করে নয়। তাতে কি হবে, পরবর্তী প্রশ্ন উত্তর কিন্তু ওইখান থেকেই আসার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। মানে আপনার কথোপকথনের মাধ্যমে আপনার হাতে অনেকটা স্কোপ থাকে যে কেমন করে আপনি ইন্টারভিউয়ের প্রশ্নগুলোকে নিজের কমফর্ট জোনে ঘোরাবেন, নিজের আয়ত্তে থাকা প্রশ্নগুলোর দিকে ঘোরাবেন। সেই বিষয়ে আপনারা একটু আগে থেকে প্রিপেয়ার হয়ে যাবেন যে ডেমোটা আমি দিচ্ছি সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলোকে আমি কেমনভাবে ডাইভার্ট করতে পারি আমার জানা বিষয়গুলোর দিকে। এগুলো একটু আয়নার সামনে দাঁড়িয়ে হয় প্র্যাকটিস করে যাবেন, নইলে শুধুমাত্র বিষয়টুকু বই ঘেঁটে পড়াটাই যথেষ্ট নয়। নিজে ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন বা তার আগের দিন 2 দিন সময় নিয়ে একটু চুপ করে খানিক সময় নিজের সঙ্গে বসে ভাববেন যে আপনি যদি ইন্টারভিউ বোর্ডে থাকতেন, আপনি এখান থেকে কি কি ক্রস কোয়েশ্চেন করতে পারতেন এবং এই কোয়েশ্চেনগুলোকে কেমনভাবে ডাইভার্ট করা যায়। এইটুকু আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই সেই এবিলিটিস আছে যে কেমন করে আমরা একটা ইন্টারভিউকে পরিচালিত করতে পারি আমার যেদিকে যে বিষয়গুলো আমার আয়ত্তে আছে সেই বিষয়গুলোর দিকে। তো এই তো গেল প্রশ্ন উত্তরের পর্ব। অবশ্যই সাম্প্রতিক কিছু বিষয়বস্তু আপনারা জেনে যাবেন, কারণ একটা কথা আমি মনে করি যে একজন টিচার, তিনি লাইফ সায়েন্সেরই টিচার হন অথবা তিনি পলিটিক্যাল সায়েন্সের টিচার হন অথবা যে কোনো ম্যাথসের টিচার হন, একজন টিচারের সবথেকে বড় গুণ কিন্তু তিনি তার পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে কতখানি সচেতন আছেন। মানে একজন বিষয়ের শিক্ষক শুধুমাত্র তার বিষয়ই পড়াচ্ছেন সেটা কিন্তু কখনো হয় না। আপনি একজন ছাত্রের ওভারঅল ডেভেলপমেন্টে সাহায্য করছেন। কাজেই আপনার চারিপাশে পারিপার্শ্বিক ঘটনাবলী সম্পর্কে খানিকটা হলেও কিন্তু একটা ধারণা নিয়ে যাবেন। মানে হতে পারে সব বিষয়ে গভীর জ্ঞান থাকা তো আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়, কিন্তু মোটামুটিভাবে জিজ্ঞাসা করলে আপনারা যেন বলতে পারেন, আমি অঙ্ক পড়াই বলে আমি জাতীয় শিক্ষানীতি নিয়ে কিছুই জানি না, বা আমি আমাদের সরকারি প্রকল্পগুলো নিয়ে কিছুই জানি না, বা আমি স্টুডেন্ট সাইকোলজি নিয়ে কিছুই জানি না, এটা যেন না হয়। মোটামুটিভাবে একটা ধারণা এই বিষয়গুলো নিয়ে থাকাটা দরকার। হ্যাঁ, এবার এটা হয়তো একদিনে প্রিপেয়ার করে যাওয়াটা সম্ভব নয়, কিন্তু তাহলেও আমি খানিকটা বলবো যে আশেপাশের বিষয়গুলো নিয়ে, ঘটনাবলীগুলো নিয়ে একটুখানি চর্চা করে যাওয়াটা ভালো হয়। আর যেটা বলার সেটা হচ্ছে, যখন ইন্টারভিউয়ারদের কোয়েশ্চেন আনসার শেষ হয়ে যাবে, ওনারা যখন শেষে অথবা শুরুতে যখনই হোক না কেন, যখন ওনারা বলবেন যে আপনার সম্পর্কে কিছু একটু বলুন, অনেক জায়গাতেই বলা আছে যে আমি কোথা থেকে আসছি, সেই জেলার কী কী বিখ্যাত, আমার বাবার নাম, বাবা কী করতেন, মায়ের নাম, মা কী করতেন। এত ঠিকুজি কুষ্টি বলার মতো কিন্তু কোনো সুযোগ বা সময় আপনি পাবেন না। এই জিনিসগুলো আমার মনে হয় ভীষণ রকম অযৌক্তিক এবং ইন্টারভিউয়ারের মধ্যে খুব বিরক্তির সৃষ্টি করে। এত কথা বলার কোনো দরকার নেই। আপনি কে, আপনার নাম, কোথা থেকে এসেছেন, আপনার সবথেকে বড় পরিচয় যেটা, সেটা হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেই বিষয়গুলোই আপনি একমাত্র বলবেন। বাবা কী করতেন, মা কী করতেন, আপনার জেলায় কী কী বিখ্যাত, এসব কথা বলে সময় নষ্ট করবেন না বা ইন্টারভিউয়ারদের বিরক্তির কারণ হবেন না। নিজের সম্পর্কে বলা মানে নিজের যে কোয়ালিটিসগুলো আছে শুধু সেইটুকুই বলা। বরং আপনি এখানে বলতে পারেন যে আমার অ্যাকচুয়ালি এই কাজগুলোর পাশে আপনার যদি উল্লেখ করার মতো কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে, বা আপনার যদি উল্লেখ করার মতো কোনো সমাজসেবা বলুন বা জনকল্যাণের স্বার্থে কোনো কাজ আপনি করেন, সেইটুকু আপনি মেনশন করে দিতে পারেন, তাও খুব ছোট্ট করে। কিন্তু এর থেকে বেশি কথা বলতে যাবেন না, তাতে সময় নষ্ট করা এবং কি বলবো, ব্যাপারটাকে খুব বিলম্বিত করা হয়। তাতে হয়তো আপনার সঙ্গে যে সময়টুকু নিয়ে ওনারা ডিসকাস করতে চাইছেন সেই সময়টা খানিক নষ্ট করে ফেলা হয়। তো এই হলো নিজের সম্পর্কে বলার মতো যে বিষয়। অনেক ক্ষেত্রেই ওনারা বিভিন্ন রকম প্রশ্ন করেন যে আপনি যদি চাকরিটা দূরে পান, বা আপনি যদি চাকরিটা না পান, তাহলে আপনি কি করবেন, কেমন করে চালাবেন। কেউ খুব ভেঙে পড়বেন না, কারণ এটা তো অবশ্যই প্রবাবিলিটি যে আমি একটা চাকরি পেতেও পারি, নাও পেতে পারি। তো আপনি চাকরি পাচ্ছেন না মানে কখনোই
কাঁদুনি গাইবেন না যে চাকরিটা না পেলে আমি ভেসে যাব, বা আমার সংসারে আমি একমাত্র রোজগেরে, আমি চাকরি না পেলে তো একেবারেই চলবে না। না, ওনারা যেটা দেখতে চান সেটা হচ্ছে আপনার লড়াকু মানসিকতা, আপনি এই মানসিকতা কতটা আপনার স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিতে পারছেন। কাজেই আপনার সবসময় একটা অপশান থাকা দরকার যে আমি চাকরি না পেলে আমি কী করব? আমি পড়াবো, অথবা আমি কোনো প্রাইভেট স্কুলে চাকরি করব, অথবা আমি টিউশন করব, অথবা আমি বই লিখে রোজগার করব। যার যা অপশান মনে হয় সেই রকম একটা অপশান অবশ্যই ভেবে যাবেন। যদি মনে হয় যে আপনি দূরে কোথাও চাকরি পেলে যাবেন, আপনার যেটা সঠিক উত্তর অবশ্যই সেইটাই বলবেন। এমন কোনো বিষয় নয় যে না আমি দূরে পেলে আমি কোনোভাবেই যাব না, এটা বলার মধ্যে ভীষণ রকম অডাসিটি প্রকাশ পায়, এবং এটাই মানে হয় যে আপনার হয়তো চাকরিটার দরকার নেই। আবার না না যেখানেই পাঠাক না কেন আমি চলে যাব, তার মানে আবার আপনি মানে কি বলবো, এটা আপনার অতি উৎসাহ প্রকাশ পায় যে আপনি যেন খুব ইম্পোজ করতে চাইছেন যে চাকরিটা আপনার এতটাই দরকার যে যাই হয়ে যাক না কেন চাকরিটা যেন তেন প্রকারেণ আপনাকে করতেই হবে, এবং চাকরিটাই আপনার শেষ কথা, ছাত্রদের তৈরি করাটা নয়। কাজেই আপনি এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রেখে কথা বলার চেষ্টা করবেন। তো আরও কিছু কমন কোয়েশ্চেন ওনারা করেন, এবং যে কথাটা বলা সেটা হচ্ছে ওনারা অনেক সময় জিজ্ঞাসা করেন যে আপনার গ্র্যাজুয়েশন কোন ইয়ার, মাস্টার্স কোন ইয়ার, আচ্ছা বিএড 2 বছর পরে করেছেন, তাহলে এই 2 বছর আপনি কী করছিলেন, বা বিএড করেছেন 12 সালে, আপনি 16 সালে চাকরি পেলেন, তাহলে মাঝখানের সময়টুকু আপনারা কী করছিলেন? সেইগুলোর উত্তর একটু ভেবেচিন্তে দেবেন, কারণ সেই উত্তরগুলোর ওপর না আপনার পার্সোনালিটি, আপনার লাইকিংস, আপনি কী কাজ করতে ভালোবাসেন সেইগুলো অনেকখানি ডিপেন্ড করে। অনেক ক্ষেত্রে হয় কি, চট করে আমাদের মনে পড়ে না যে আমরা কোন সালে পাশ করেছি, কোন সালে বিএড করেছি, এগুলো আমাদের খেই হারিয়ে ফেলি। সেই জিনিসটা যেন না হয়, আপনারা আগে থেকে একটু মানে খেয়াল রেখে যাবেন যে কোন সালে আমরা কি পাশ করেছি। এমনও প্রশ্ন হয় যে হয়তো ওনারা আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তেন, এই সাবজেক্ট কে পড়াতেন, আপনি এমন একজন প্রফেসরের নাম বললেন যেটা হয়তো ওনাদের কারুর চেনা, যিনি ওনাদের কারুর চেনা। এবার তখন প্রশ্ন আসে যে আচ্ছা উনি পড়াতেন, উনি কোন সাবজেক্টটা পড়াতেন? এইগুলো একটু রিকল করে যাবেন। এটা কিন্তু আমার সঙ্গে হয়েছে যে আচ্ছা উনি পড়াতেন এই 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 ইয়ারে আপনাদের উনি ক্লাস নিতেন? তাহলে উনি কোন সাবজেক্টটা পড়াতেন, কোন টপিকটা পড়াতেন, তার জন্য কী বই সাজেস্ট করতেন? এইগুলো কিন্তু আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এবং আমি ভুলে যাওয়ার পরেও খানিকটা আসলে অনেকেই তো আমাদের ওপর, আমাদের টিচাররা ভীষণ রকম প্রভাব ফেলে যান, ছাপ রেখে যান। কাজেই বইয়ের নাম এক্স্যাক্ট মনে করতে পারিনি হয়তো সবসময়, কিন্তু কী পড়ান বা কেমন করে পড়াতেন সেইটা আমাদের অবশ্যই মনে থেকে যায়। সেই প্রশ্ন আসতে পারে, এইটা মাথায় নিয়ে যাবেন। কেমন? আর যখন ইন্টারভিউ আপনার শেষ হয়ে যাবে, তাড়াহুড়ো করে বেরোবেন না। প্রত্যেককে অভিবাদন জানিয়ে, প্রত্যেককে বিদায় জানিয়ে, আস্তে করে, যদি আপনার কাছে ব্যাগ থাকে ব্যাগটা তুলে ধীরে সুস্থে রুম থেকে বেরোবেন। এই নয় যে ইন্টারভিউ শেষ হলো আর আপনি ছুট্টে একেবারে খাঁচা থেকে ছাড়া পাওয়া পাখির মতো দৌড়ে চলে গেলেন, সেটা যেন না হয়। আর দরজায় দয়া করে আওয়াজ করে বন্ধ করবেন না। ধুম করে দরজা বন্ধ করা, ধড়াম করে দরজা খুলে দেওয়া, এগুলো খুব খারাপ একটা ইমপ্রেশন তৈরি করে। দরজায় আওয়াজ করে কোনো কাজ করবেন না, বা মেয়েরা বা ছেলেরাও এমন কোনো শক্ত হিলের বা এমন কোনো হাই হিলের জুতো পরবেন না যাতে হাঁটার সময় ঠক 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 করে আওয়াজ হয়। সেটাও কিন্তু খুব একটা ভালো শোনায় না, আমাদের কার্টসির বাইরেই সেটা। সেই জন্য এইরকম জিনিসপত্রগুলো করবেন না। আর হাতে যদি আঙুলে প্রচুর আংটি-টাংটি থাকে, তাহলে আমার মনে হয় সেগুলোকে খানিক কমিয়ে বা খুলে যাওয়াটাই বেটার। কারণ কে কীরকম ধারণা সেগুলো নিয়ে পোষণ করে, মানে আমি এখানে আংটি বলতে ওই গ্রহরত্ন ধারণ করা আংটির কথা বলছি। যদি মনে হয়, যদি সম্ভব হয়, সেগুলোকে যতটা সম্ভব কমিয়ে খুলে যাওয়াটাই আমার মনে হয় ভালো অপশান। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম। তো এই হচ্ছে আমার অভিজ্ঞতা ইন্টারভিউয়ের ক্ষেত্রে। আমি যদি ছোট্ট করে আরেকবার রিপিট করে দিতে চাই যে কোনোভাবেই কী পরবেন তাই নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে যাবেন। যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা কিন্তু আপনার পার্সোনালিটি টেস্ট করছেন। কাজেই আপনার সাবজেক্টের গভীরতা, আপনার ব্যক্তিত্ব, এই সমস্তই ওনারা যাচাই করবেন, আপনার অ্যাপটিটিউড যাচাই করবেন। এখানে আপনি মানে
রুচিসম্মত আপনার অ্যাপিয়ারেন্স কিনা সেইটাই হচ্ছে মোদ্দা কথা। আপনি কতটা নিজেকে শো অফ করছেন সেটা কিন্তু খুব একটা বড় কথা নয়, বিশ্বাস করুন সেটা কেউ খেয়ালও করবে না। কাজেই নিজের সাবজেক্ট সম্পর্কে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন, কনফিডেন্টলি ঢুকবেন, ইন্টারভিউ দিতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং একটা কথা মনে রাখবেন, আমি যেটা জানি না সেটা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই, এবং ওনারাও এটা জানেন যে সবার পক্ষে সব কিছু জানা সম্ভব নয়, বা সব মুহূর্তে সব কিছু মনেও পড়ে না। এটা এটা চরম মানবিক একটা দিক। আমরা তো কেউ রোবট নই, আমরা কম্পিউটারও নই যে এক্ষুনি বললেই সুইচ টিপলেই সব কিছু মনে পড়ে যাবে। কাজেই এটার জন্য ঘাবড়ানোর কিছু নেই, বা ভয় পাওয়ার মতোও কিছু নেই, লজ্জারও কিছু নেই। যদি কিছু মনে না পড়ে স্বীকার করবেন যে আমার এটা জানা নেই, বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ঠিক আছে? এই হচ্ছে আমার বক্তব্য। আমার মনে হয়েছে যে 9-10 এর ইন্টারভিউ লিস্ট প্রকাশ হওয়ার পরে যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের হয়তো আমার এই ভিডিওটা দেখলে খানিকটা সুবিধা হতে পারে। যদি মনে হয় যে আমার এই ভিডিওটা আপনাদের কিছু হলেও সাহায্য করেছে, অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি মনে হয় বন্ধুদের বা পরিচিতদের কারোর মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দিলে তাদের সুবিধা হবে, অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি কারোর আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যতটা সম্ভব সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এইটুকুই, অনেক ধন্যবাদ।